না ঘটে। আয়নাঘর পরিদর্শনের মতো ঘটনাটা নিয়েও একটা সমালোচনা এলো যে সেখানে আরও অনেকে থাকা উচিত ছিল। অনেকের কথা আমরা যদি নাও ধরি, কারণ ওখানে অনেকে যাবার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু ধরেন মাইকেল চাকমা ওখানে থাকতে পারত কিনা, এই বিষয়গুলো কি আপনারা বা গুম নিয়ে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের সদস্য কেউ থাকতে পারতো কিনা, এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই। এই জন্য যে কারণ তারা তো তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে পারতো, আরও তথ্য দিতে পারতো যে ওই জায়গাটা যারা ছিল কি কত পরিবর্তন এসেছে। এই সমালোচনাটা কেন সৃষ্টি হলো? আসলে কি অ্যাডহক বেসিসে সিদ্ধান্ত হয়েছে এই জন্য নাকি? না, আসলে অ্যাডহক বেসিসেও হয়নি, কাউকে বাদ দেওয়ার জন্য হয়নি। এটা আমি সকলকে আশ্বস্ত করতে চাই। ধরেন যদি আমরা আমাদের মধ্যে 9 জন ছিল, তাই তো, যদি আমরা 9 জনকে না নিয়ে 18 জনকে নিতাম, তাহলেও বাকিরা বলতো আমাদেরকে তাহলে কেন নিলেন না। এই প্রশ্ন তারা যৌক্তিকভাবেই তুলতে পারে, কারণ তারা যে কষ্টের ভিতর দিয়ে গেছে সেই কষ্টটা তারা সবসময় চাইবে বলতে, যে আমাদেরকে এরকম অত্যাচার করা হয়েছে। আপনার তো ওইখানে যাওয়ার সুযোগ হয়নি কখনো, তাই না? দেখারও তো সুযোগ। না, আমি যেতে চাই কিন্তু সাহস পাচ্ছি না। আপনি দেখতে যেতে এটা হয় কি, এটা একটা ফরেনসিক এভিডেন্সেরও তো ব্যাপার আছে, এটা তো ট্রায়ালেও ব্যবহার করা হবে, ফরেনসিক এভিডেন্সেরও একটা ব্যাপার আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গুম নিয়ে যারা কাজ করেন তাদের পরিবারদের সাথে বসেছেন। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে বসেছেন, সেখানে আমিও ছিলাম, অন্য যে উপদেষ্টারা কয়েকজন ছিলেন, এবং যারা গুম নিয়ে কাজ করেন তাদের পাশে কিন্তু পুরোটা সময় আমরা ছিলাম, অনেক সময়ই ছিলাম। হ্যাঁ, কেউ কেউ সক্রিয় সাহায্য করে গেছেন, কেউ কেউ প্যাসিভলি সাহায্য করে গেছেন, কিন্তু তাদের সাথে আমাদের কোনো দূরত্ব, কোনো ভুল বুঝাবুঝি কাম্য না। বিষয়টা হলো যে আমরা একটা নির্দিষ্ট সংখ্যকের বাইরে হয়তো নিতে পারতাম না, আর কারা কারা যাবেন আমরা যেটা চেয়েছিলাম, প্রায়োরিটির ব্যাপারটা তো নিশ্চয়ই থাকতে পারতো। ব্যাপারটা কি, যেমন ধরেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন নিয়ে যায়। যেমন একটা মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে, সে তখন নাবালিকা ছিল, যে একটা ইয়াং মানুষও স্পেয়ার্ড হয় নাই। হ্যাঁ, আবার তার মাটা, সে বেরিয়েছে কিন্তু তার মার কিন্তু কোনো খবর নাই। হ্যাঁ, সেই জন্য পুরো আইডিয়াটা ছিল যে যারা ওইখানে ছিল তাদের মধ্যে আমরা কয়েকজনকে নিয়ে যাব, যেহেতু সবাইকে নিয়ে যাওয়া যাচ্ছিল না প্রথমবারই। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে দেখাবেন যে আসলে ওদের সাথে কি হয়েছিল। হ্যাঁ, এটার একটা এভিডেন্সিয়াল ভ্যালু আছে। যারা এই যাত্রায় যাননি তারা নিজেদেরকে এক্সক্লুডেড কোনোভাবেই ভাববেন না। আপনাদের সাথে আমাদের দূরত্বের কোনো কারণই নেই, কারণ আমরা নিজেরাই তো এটার ভিকটিম। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে যে ওরকম একটা পরিদর্শনে আপনাকে যেহেতু একটু সংখ্যাটা লিমিট করতে হয়, সেজন্য আমরা কমিশনকে বলেছি, কমিশনের মতো একটা তালিকা পাঠিয়েছি। আমাদের মিডিয়াও, আপনি না গেলে না আসলে বুঝবেন না যে জায়গাটা কতটা ছোট। হ্যাঁ, মানে ছোট মানে কি, ওইটা আসলে দেখে আসার পর থেকে মানে আমার আই কান্ট এক্সপ্লেইন আর কি, মানে আমার খালি মনে হয় যে ওরকম একটা অবস্থায় নিয়ে রেখেছিল। আপনি যেটা বললেন যে সহ্য করা যায় না, দেখা যায় না, আমরা তো শুনলাম যে অনেক এই ভয়াবহতার রূপ অনেকটা কমিয়ে ফেলা হয়েছে, রং করা হয়েছে সেখানে, কিছু কিছু জায়গায় রুম বড় করা হয়েছে। তো এর আগেও দেখতে যাওয়াটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেখানে সেটা পারা যায়নি, সেটা হয়নি। আসলে কারা বাধা দিয়েছিল? কেন এতদিন পরে আপনারা গেলেন কেন? আসলে একটা কিছু হলেই অনেক কথা হয়, এটা সবকিছু গুছিয়ে এনে তারপরে যাওয়াটাই ভালো ছিল। হ্যাঁ, বদলে ফেলেছে, তারপরেও কিন্তু যে ভয়ানক অবস্থা, যদি আমি ভিকটিম ছাড়া যেতাম তাহলে কিন্তু আমি শুধু বদলে যাওয়া একটা রুমটা দেখে খুব বেশি বুঝতাম না। এটার জন্যই ভিকটিমকে সাথে নিয়ে যাওয়া। ভিকটিম তখন যখন এক্সপ্লেইন করে যে এখানে এই দেয়ালটা ছিল এবং এই দেয়ালটা এইটুকুন জায়গার মধ্যে আমি ছিলাম এবং আমার সাথে এই এই জিনিসগুলা হয়েছে, সে যখন বলে তখন তার মানে ভয়াবহতা, তার যে গভীরতা, সেটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, তো আমরা ওই যে ভিকটিমকে নিয়ে যাওয়ার জন্যই আসলে 12 তারিখে যাওয়া। আপনি বলেছেন সবকিছু গুছিয়ে যাওয়া, আমার প্রশ্নটা ছিল 6 মাস পরে কেন? 6 মাস তো নিশ্চয়ই লাগেনি গুছিয়ে যেতে। ব্যাপারটা হচ্ছে যে প্রথম দিনেই আপনি ওখানে তো চলে যাবেন না, বিকজ এটা এভিডেন্সের ব্যাপার। এবং আপনি দেখবেন এরকম যখন অনেক
বিদেশেও এরকম যখন আপনি তো আমেরিকাতে ছিলেন, দেখেছেন এই সান ফ্রান্সিসকোর ওখানে, আমরা সাউথ আফ্রিকাতেও দেখেছি, কয়েকটা স্পট কিন্তু আপনাকে ধরতেও দেবে না, ওটা একটা সাক্ষ্যের ভিত্তি থাকে। তো যখন কিন্তু যাদের পারমিশন থাকে তারা যেতে পারে। যখন আমাদের কিন্তু আমরা চাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা যখন যান সাথে যেন অন্তত কিছু সংবাদ মাধ্যম থাকে এবং বিটিভি থাকে যে সবাইকে দিতে পারবে ওখানে, আসলে বিটিভি নিয়ে যাওয়াতে সে যাতে ফুটেজটা সবাইকে দিতে পারে। হ্যাঁ, তো ওইখানে এভিডেন্সের কথা বিবেচনা করে যখন আমাদের প্রসিকিউশন নানান রকম তদন্ত করে একটা পর্যায়ে এসেছেন, যখন ওরা আমাদেরকে বলেছেন যে ইয়েস ইউ ক্যান গো নাও, তখন আমরা গিয়েছি। আয়নাঘরের ভয়াবহতা দেখে আপনার কি মনে হচ্ছে যে বিচারের ব্যবস্থা যারা সম্পৃক্ত ছিল এটা কতটুকু কঠোরভাবে সরকারের উদ্যোগ নেওয়া উচিত? আসলে জানেন, যা করেছে মানুষের সাথে, শাস্তি কত কঠোর হলে আসলে এটা শাস্তি হবে আমি জানি না। মানে কোনো একটা রুমে ধরেন এরকম 4টা টাইলস মতন ছিল, সেখানে একটা লোককে রাখা, মানে এই 4 টাইলসের সমান, সেখানে একটা লোককে রাখা হয়েছে, সে কিন্তু দাঁড়াতেও পারতো না কারণ সিলিংটা এত নিচু, সে শুবে তারও কোনো উপায় নেই, জায়গা নেই। এবং প্রতিটি ওরকম সেলে একটা করে ড্রেনের মতন জায়গা, যেটা আপনারা দেখেছেন, সেখানেই তাকে তার বাথরুম করতে হতো, দিনের পর দিন হয়তো গোসলও করতে পারতো না। আপনি বলেন যে এটার কি কঠোর, তো সরকার অবশ্যই হবে, এগুলোর তো কোনো ক্ষমা নাই। তো কিন্তু আপনার যারা এখানে জড়িত ছিল তাদের মধ্যে তো আমরা যাদের নাম জানি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেককেই আমরা দেখেছি যে অ্যারেস্ট করা হয়নি। তো এখানে আসলে গ্রেফতার এবং তদন্ত যারা করছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তদন্তের প্রেক্ষিতে গ্রেফতারগুলো নিশ্চিত করতে। যদি এমন কেউ থেকে থাকেন যার নামে অভিযোগ আছে, তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, সেরকম হওয়ার কথা না। হ্যাঁ, এখন যদি কাউকে খুঁজে না পাওয়া যেয়ে থাকে এখনো পর্যন্ত, সেটা একটা ভিন্ন বাস্তবতা। কিন্তু অ্যাজ আই সেড জেসিন, যে কিছু কিছু অপরাধের আসলে যথেষ্ট শাস্তি দেয়া সম্ভব কিনা বা যথেষ্ট শাস্তি আছে কিনা, এটা আয়নাঘর দেখে এসে আমার বারবার মনে হচ্ছে যে হাউ মাচ ইজ এনাফ।